আবির পূর্বের না রিভলভারটা ধরে ঘাড় ঘোরালো। সহসা নজর আটকালো এক অপরূপার পানে। বিস্ময় সমেত তাকালো আবির। মোহনীয় সেই দৃষ্টি। মেঘের পরনে গাঢ় হলুদ আর রানী গোলাপি পাড়ের শাড়ি, কাঁচা ফুলের গহনা, পুরো গা ভর্তি। কপালের ঠিক মাঝ বরাবর একটা গাঢ় গোলাপি রঙের জারবেরার ফুলের কারণে মেঘের মায়াবী আদল আরও বেশি রমণীয় লাগছে। মুখে বেশ ভারী মেকআপ, মনোমুগ্ধকর চোখ আর ঠোঁটের আর্ট দেখে আবির কয়েক মুহূর্তের জন্য অভিক্ষুব্ধ হয়ে রইল। অন্যমনস্কতায় আবিরের দু চোখ বেয়ে তখনও নিরবধি অশ্রু ঝরছে। অলৌকিকভাবে হাত থেকে রিভলভারটা পড়তেই আবির আত্মজ্ঞানে ফিরল। মেঘ তখনও পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খানের ঠোঁটে কিঞ্চিৎ হাসি ফুটলেও আলী আহমেদ খানের গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন। আবির অব্যবহৃতভাবে ছুটল মেঘের ঠিক সামনে গিয়ে দু হাঁটুতে ভর ফেলে ধপ করে বসে পড়ল। আকস্মাৎ মেঘের পেট বরাবর বলিষ্ঠ হস্তে চাপটে ধরে উচ্চস্বরে কান্না শুরু করল। আবিরের নিরন্তর কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। পরপর আব্বু, বড় আব্বু আর ঘাড় ঘুরিয়ে আম্মুর পানে তাকালো। সকলে নির্বাক চোখে তাকিয়ে আবিরের কান্না গভীরতা বোঝার চেষ্টা করছেন। মেঘ ভিতরে চলমান তোলবার সামনে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে আবিরের পানে তাকিয়ে মোলায়েম হাতে আবিরের মাথা জড়িয়ে ধরল। মেঘের আদুরি স্পর্শে আবির যেন কিছুটা স্বস্তি পেল। নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের কান্নার শব্দে মেঘের বুকের ভিতরে ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না প্লিজ। আবিরের কান্না থামার নামই নিচ্ছে না। গত ৩-৪ দিনে বুকের ভিতরে যে ঝড় চলছিল, সেই ঝড়ের সমাপ্তি ঘটছে আজ। কাদম্বিনীকে দেখার প্রবল আকাঙ্ক্ষা, কণ্ঠ শোনার প্রবণতা, ছুঁয়ে দেখার উদ্যম আবিরের অস্তিত্ব উদাত্ত হয়ে তুলেছিল। তার উপরে বাসার অবস্থা দেখে সারা জীবনের জন্য ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করতে বসেছিল। মেঘ বারবার ঢোক গিলছে। বুক খুঁড়ে কান্না বেরিয়ে আসার উপক্রম হলো। আকস্মাৎ তানবীর বাহির থেকে এসে মেঘের কাঁধে হাত রেখে উষ্ণস্বরে বলল, চোখ বেয়ে যদি এক ফোঁটা পানি পড়ে আর কিঞ্চিত মেকআপ নষ্ট হয় তাহলে তোর খবরই আছে। 2 ঘন্টা রাস্তায় বসে থেকে তোকে সাজিয়ে নিয়ে আসছি। আমি কিন্তু আর পার্লারে নিয়ে যেতে পারবো না। মেঘ তানবীরের মুখের পানে চেয়ে মৃদু হাসার চেষ্টা করল। তানবীর সামনে গিয়েই সেই ফ্লোরে থেকে রিভলভারটা উঠাতে যাবে, অমনি আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, এটা আমায় দাও। এইটুকু ছেলের হাতে এসব থাকতে হয় না। আজ থেকে এটা আমার কাছে থাকবে। তানবীর রিভলভারটা উঠিয়ে আবিরকে এক পলক দেখে নিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে সে এখন এই জগতে নেই। বড় আব্বুর কথা মতো তানবীর রিভলভারটা বড় আব্বুর হাতে দিয়ে দিল। মোজাম্মেল খান কপট দুষ্টুমির স্বরে বলল, ভাইজান, তুমি যেন কেন কিনছিলা? আর কত বছর বয়সে কিনছিলা? আমি রাজনীতি করতাম, অনেকের সাথে শত্রুতা ছিল, তাই নিজেই নিরাপত্তার জন্য কিনেছিলাম। বয়স যতই হোক সেটা বড় বিষয় না। মোজাম্মেল খান হেসে বললেন, তোমার নিরাপত্তা প্রয়োজন আছে আর আমার মেয়ে জামাইয়ের কি নিরাপত্তার প্রয়োজন নেই? আমার একমাত্র মেয়েকে দিয়ে দিচ্ছি, নিরাপত্তা রাখতে না পারলে বুঝাবো পরে। তানবীর 2 ভাইয়ের কথা শুনে মুখ চেপে হাসছে। আবির তখনও মেঘকে জড়িয়ে ধরে বসে আছে। মোজাম্মেল খানের কণ্ঠে আমার জামাই শব্দটা কানে বাজতেই আবিরের কান্না কমে এসেছে। আলী আহমেদ খান চাপা স্বরে বলল, আজই আমার ছেলেকে নিজের জামাই বলতে শুরু করে দিয়েছিস? মোজাম্মেল খান সশব্দে হেসে বলল, আমার আরও আগে থেকে জামাই ডাকা উচিত ছিল, শুধুমাত্র তোমার মন খারাপ হবে বলে ভেবে এতদিন ডাকিনি। চ্যালেঞ্জ তো সেই কবেই জিতে গেছি আমি। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, চ্যালেঞ্জ জিতেছিস বলেই তো এতদিন এত খোঁচা দিয়েছিস।
আমায় আর আমি চুপচাপ সহ্য করেছি। কিন্তু তোকে আমি আগেই বলেছিলাম চ্যালেঞ্জ তুই জিতলেও আমি হার মানব না। দেখলি তো আমি হার মানাইনি, আর মানাবো না। আর একটা কথা, খুশি হয়েছিস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আর খোঁচাতে আসিস না। দোয়া কর যেন তোর জিত হারে পরিণত না হয়। আলী আহমেদ খান পুনরায় গিয়ে সোফায় বসলেন। মোজাম্মেল খান পিছনে পিছনে যেতে যেতে শুধালেন, তুমি কি বলতেছ ভাইজান? বুঝিয়ে বলো। তানভীর কিছু বলতে যাবে তখনই মিম, আদি, আইরিন, আরিফ, জান্নাত, আসিফদের হইচই শুনতে পেল। আকলিমা খান, মাহমুদা খান, ইকবাল খান একসঙ্গে বাসায় ঢোকেন। ইকবাল খান প্রথমেই ঢুকে আবির মেয়েকে দেখে গলা খাকিয়ে দিয়ে বলল, আবির, আশেপাশে ছোট ভাই বোনেরা আছে। মিমদের হইহুল্লোর শব্দ কানে ঢুকতেই আবির মেঘকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। জান্নাত, আসিফ, আরিফ মিটিমিটি হাসছে। তারাও যে দেখছে, চোখ মুখে ইশারায় সেটা বোঝাচ্ছে। ওদের সবার হাতে বেশ কয়েকটা করে শপিং ব্যাগ। মালিয়া খান সবার পিছনে ছিল। উনি ভিতরে এসে আবিরের চোখে পানি দেখে এগিয়ে গেলেন। ছেলের চোখ মুছতে মুছতে ঠান্ডা কণ্ঠে বলেন, কাঁদছিস কেন? আলী আহমেদ খান সবাইকে এক পলক দেখে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এত দেরি করে আসলে কেন? আর কিছুক্ষণ আগে আসলেই ছেলের করুণ পরিণতি দেখতে পারতে। তখন তুমিও ছেলের মতো বসে বসে কান্না করতে। আবির শীতল কণ্ঠে বলো, আম্মু তুমিও কি জানতে? জানতাম, তবে এত কিছু জানতাম না। গতকাল সন্ধ্যার পর তোর আব্বু সবাইকে ডেকে হুট করে তোর আর মেঘের বিয়ের কথা বলে বসলেন। কারো কোনো আপত্তি আছে কি না জিজ্ঞেস করলেন। যেখানে তোর আব্বু নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন আর ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে আমাদের তো খুশি হওয়ার কথা। তারপরও আমরা তোকে নিয়ে একটু ভয়ে ছিলাম তুই রাজি হবি কি না। তখন তোর আব্বু বলল, তোর মতামত জেনে উনি সিদ্ধান্ত নিয়েছে, তাই আমিও রাজি হয়ে যাই। তোর আব্বু সবাইকে সত্য দেন যে তুই আসার আগ পর্যন্ত বাসায় কেউ কোনোভাবে তোকে কিছু না জানায়। তুই তো জানিস ওনার কথা অমান্য করা আমার পক্ষে সম্ভব না, তাই তোকে কিছু জানাতে পারিনি। মালিয়া খান শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে আবিরকে আবারও জিজ্ঞেস করলেন, তুই মেঘকে বিয়ে করতে রাজি তো, নাকি অন্য কাউকে পছন্দ করিস? আবির শীতল চোখে মালিয়া খানের মুখের পানে তাকিয়ে রইল। মালিয়া খান যে এসবের কিছুই জানে না এটা বুঝতে সময় লাগলো না। আবির কিছু বলার আগেই আলী আহমেদ খান পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপর রাখতে রাখতে মেকি স্বরে বলে উঠলেন, যে ছেলে 5146 মিনিটে 5738 বার কাউকে কল দিতে পারে তাকে তুমি জিজ্ঞেস করছো সে বিয়ে করতে রাজি আছে কি না? কি সুন্দর দৃশ্য! মালিহা খান কপাল গুটালেন। মোজাম্মেল খানও আশ্চর্য নয়নে তাকালেন। আবির ভুরু কুঁচকে এগিয়ে গেল সোফার কাছে। পিছু পিছু মেঘও এগিয়ে গেল। মালিহা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কিসের 5000 কত মিনিট আর 5000 কত কলে কথা বলছো? কি হয়েছে? আলী আহমেদ খান ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বললেন, এই যে ফোনটা, এটা মেঘ মামুনির ফোন। গত 3-4 দিন যাবৎ আমার কাছে রেখেছিলাম। একবার ভেবেছিলাম বন্ধ করে রাখবো, কিন্তু ছেলেকে পরীক্ষা করতে ফোনটা ইচ্ছে করেই খুলে রেখেছিলাম। বিশ্বাস করবা না, মিনিটে 2-3 বার করে কল দেয়। আর আমি ফোনের দিকে তাকিয়ে কেবল ভাবছিলাম, এই পাগল ছেলে আমার হতে পারে না। সবার নজর আবিরের দিকে। আবির কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ফিসফিস করে বলল, আমি ভাবতেও পারিনি আপনি এত কম কল দিবেন। অন্তপক্ষে 10,000 কল আশা করেছিলাম। আবির ভুরু কুঁচকে ভারী কণ্ঠে বলল, মুখটা বন্ধ রাখুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে। মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বললেন, আবির তাহলে মেঘকে আগে থেকেই পছন্দ করে? মোজাম্মেল খান ঠাট্টার স্বরে বলেন, ভাবি, আমি এই কথাটা ভাইজানকে গত 1 বছর যাবৎ বুঝাচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছিলেন না।
ওনার একটা কথা, ওনার ছেলে এমন কাজ করতে পারে না। ভাইজান কেমন মানুষ এটা তো আপনার অজানা নয়। আবির মেঘ দুজনই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। মালিয়া খান অবাক চোখে তাকিয়ে বলে উঠলেন, 1 বছর? মোজাম্মেল খান তপ্ত স্বরে বলতে শুরু করলেন, আমি 1 বছরের আরও 3-4 মাস আগে জানতে পেরেছি। আমার এক বন্ধু একদিন আমাকে আবির আর মেঘের একটা ছবি পাঠিয়েছিল। সে আবিরকে চিনতে পারেনি। মেঘকে এক ছেলের সাথে দেখে আমাকে জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিল। ছবিটা দেখে আমার অবশ্য ওই রকম কিছু মনে হয়নি, কিন্তু মেয়ের বাবা যেহেতু, তাই মনে একটু সন্দেহ ঢুকছিল। সেখানে আবির বাসায় মেঘের সাথে ঠিকমতো কথা বলে না, যতটুকু বলে সেটা বড় ভাইয়ের মতো ফর্মাল কথাবার্তা। সেখানে আড়ালে সে আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই থেকে আমি পর্যবেক্ষণ শুরু করলাম। আবিরের হালচাল বুঝতে বেশি সময় লাগলো না। মেঘ দুজনের প্রতি আবির যথেষ্ট পসেসিভ, কিন্তু মেঘের প্রতি একটু বেশি। সারা দুনিয়ার খবর তার বিশেষ মনোযোগ নেই। সে মেঘের বিষয় কথা উঠে অমনি সে মনোযোগী শ্রোতা হয়ে যায়। আজ পর্যন্ত আবিরের হাতে গোনা 2-1 দিন মেঘকে বাসা থেকে বাইকে নিয়ে বেরিয়েছে, অথচ সে প্রায় মেঘকে নিয়ে শহরে ঘুরে। 2-1 বার আমি নিজের চোখে দেখেছি। তাদের রাস্তায় দেখে আমি বাসায় এসে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু মেঘ আসলো সাথে আবির থাকতো না। আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারা আমার মেয়েকে চিনে, তাদের সাথে দেখা হলেই বলতো, তোর মেয়েকে এখানে দেখেছি, ওখানে দেখেছি। সাথে তোর ভাইপো ছিল। ভাইজানকে বলা উনি বিষয়টা পাত্তা দেয়নি, উল্টো আমায় যা খুশি তাই বলেছেন। ওই রকম শক্ত প্রমাণ ছিল না বলে আমিও অনেক দিন ভাইজানকে কিছু বলতে যাইনি। হঠাৎ একদিন আমি অফিস থেকে ফিরছিলাম। সন্ধ্যার পর হয়ে গেছিল। দেখলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে মেঘ আবিরের বাইক থেকে নামছে। আমি আনমনে সেখানে দাঁড়িয়ে পড়লাম। সামনে বাসা, এখানে নামার কারণ খুঁজে পেলাম না, তবুও তাকিয়ে রইলাম। মেঘ বাসার গেট পর্যন্ত ঢুকতেই আবির বাইকে স্টার্ট দিয়ে চলে গেছে। আমাকে দেখেছে কি না জানি না, কিন্তু সেই দিন আমি আমার সন্দেহের সত্য প্রমাণ পেয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে ভাইজানকে বিস্তারিত ঘটনা খুলে বললাম, কিন্তু উনি পূর্বের ন্যায় একই আচরণ করল। ওনার চোখে ওনার ছেলে নিষ্পাপ। ওনার একটাই কথা, আবির এমন ছেলেই না। আলী আহমেদ খান এবার ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলেন, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আবিরকে চিনতে বা বুঝতে ভুল করেছিলাম। আবিরের এত বছর বয়সে আমি কোনো দিনও কোনো বিষয়ে তাকে নিষেধাজ্ঞা দেইনি। রাজনীতি করতে নিষেধ করেছিলাম, কিন্তু সেটা আমার নিষেধাজ্ঞা ছিল না। আমি আবিরকে সবটা বুঝিয়ে বলেছিলাম, তারপর সে নিজেই ছেড়ে দিয়েছে। দেশের বাইরে গেছে তার ইচ্ছে, দেশে আসছে তার ইচ্ছে। বাইক কেনা, বিজনেস স্টার্ট করা, ব্যাংক থেকে টাকা তোলা, এছাড়া বাকি যা কিছু করেছে তা কোনো কিছুতেই আমি আবিরকে নিষেধাজ্ঞা দেইনি। আমি শুধু কারণ জানতে চেয়েছি। কোনো কিছু করতে বারণ করলেও কেন বারণ করি, সবসময় সেটা বোঝাতে চাইছিলাম। হঠাৎ কোনো কারণ রাগ দেখালেও অফিসে বসে চা খেতে খেতে ছেলেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলতাম। এগুলো তোমরা জানো না? জানো না। ছেলেদের বয়স 20-25 বা তার উপরে গেলে বাবা ছেলের সম্পর্কে বিশাল ফাটল ধরে যায়। সেই ফাটল কেন হয় তা জানা নেই। আমাদের সম্পর্কে আমি সেই ফাটলটা ধরতে চাইনি। আমি সবসময় একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান আর ভালো বাবা হওয়ার চেষ্টা করতাম। আমি নিজের নীতি নৈতিকতা যতই কঠোর থাকি না কেন, আবিরের জন্য সবসময় নিজের বেস্টটাই। আমার ছেলে আমাকে তার বন্ধু ভাবত, তার মনের কথা বলবে, কাউকে ভালো লাগার কথা আমাকে জানাবে। আমি কি সেটা আশা করতে পারি না? আবিরের যখন যা প্রয়োজন ছিল সে নির্দ্বিধায় চেয়েছে, তাহলে মেঘকে কেন চাইতে পারল না? আমার ছেলে ভালোবাসার কথা অন্য কারো মুখে কেন শুনতে হলো আমার? আমার বারবার মনে হতো আবির মেঘকে পছন্দ করলে নির্দ্বিধায় আমাকে বলবে। আমি আমার জায়গায় কনফিডেন্ট ছিলাম। ওটাও কি আমার ভুল ছিল? মাহমুদা খান
মালিহা খান, হালিমা খান সবাই নিশ্চুপ। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, সরি আব্বু, আমি আপনার জায়গাতে ঠিক থাকলেও আমার মনে ভয় ছিল। একটা সময় পর্যন্ত আপনি সত্যি আমার বন্ধুর মতো ছিলেন। কখনো কিছু চাইতে গেলে বা বলতে গেলে দ্বিধাবোধ করেননি। এমনকি আম্মুর সাথেও এত কথা শেয়ার করিনি যত কথা আপনার সাথে শেয়ার করেছি। কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছিলাম, আর না চাইতেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়িটা মনে প্রতিনিয়ত দাগ কাটছিল। আপনাদের ব্যবসা, সমাজ, পরিবারের মান সম্মান আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ ছিল যে বাড়ির সন্তানের সঠিক মূল্যায়ন দিতে ভুলে যাচ্ছেন। আশেপাশে মানুষ কি বলবে, সমাজ আপনাদের কতটা মূল্যায়ন করলো, কোথাও আপনাদের স্ট্যাটাস ভালো, সেসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে বাসায় কোনো ছেলেটার মন খারাপ, কোন মেয়েটার মন খারাপ, ঠিক কী কারণে মন খারাপ সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেন না। ধীরে ধীরে দূরত্ব বাড়ল, মনের টান কমল। তবু বলবো, আপনি সত্যি একজন দায়িত্বশীল বাবা ছিলেন এবং আছেন। আমার পড়াশোনা চলাকালীন সময় আপনি সব ব্যস্ততার মাঝে প্রতিদিন আমায় কল দিয়েছেন, খোঁজ নিয়েছেন। আপনার আশেপাশে মানুষের ভিড় থাকলেও আমার কলটা রিসিভ করে বাবার দায়িত্ব পালন করেছেন। আপনি বাবা হিসেবে বেস্ট ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ওই যে বললাম বন্ধুর মতো, ওই বন্ধুর মতো সম্পর্কটা হারিয়ে ফেলেছিলাম। মন খুলে কিছু বলতে ভয় পেতাম, তবু সাহস নিয়ে নিজেকে গোছাচ্ছিলাম। বাসায় মেঘকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যতটা সম্ভব মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেশে ফেরায় 1 বছর আগে অনাকাঙ্ক্ষিতভাবে ফুপির সাথে আমার পরিচয় হলো। ফুপির সম্পর্ক, এই বাসায় নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত জেনে আমি দিশা হারিয়ে ফেলেছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যেখানে একমাত্র বোনের ভালোবাসার সম্পর্ক মেনে না নিয়ে 27 বছর সম্পর্ক ছিন্ন রাখতে পারেন, সেখানে আমি কে? আপনার নিয়ম নীতি আর মান সম্মানের জন্য আপনি সব করতে পারেন। মেঘকে না জোর করে আমার থেকে আলাদা করে দেন, সেই ভয়ে বাসায় ফিরে মেঘের কথা আপনাদের বলা তো দূরে, মেঘের সাথে ঠিকমতো কথা বলতে সাহস পেতাম না। মেঘের থেকে নিজেকে গুটিয়ে রাখতাম, ওর চোখে চোখ রাখতে পারতাম না। প্রতিনিয়ত ভয় হতো আপনাদের নিয়ম নীতির ভিড়ে এই বুঝি আমি ওকে হারিয়ে ফেলবো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলেন, তার মানে তোমার ফুপ্পির সাথে তোমার আগে থেকে পরিচয় ছিল? অবশ্য এটা আমি আগেই সন্দেহ করেছিলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড, তার বোনকে তানভীরের মাধ্যমে বাসায় আনিয়েছ। রাকিবের বোনের বিয়ের খবর তোমার অজানা থাকার কথা না। আর সেখানে তার শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তুমি সেসব ভেবে ভয় পেয়েছিলে, যেটা নিতান্তই তোমার ভুল ধারণা ছিল। তোমার ফুপির ঘটনা আজ থেকে বহু বছর আগে। তখনকার পরিস্থিতি বর্তমানের মতো ছিল না। তখন সমাজে প্রেমের বিয়েকে এত সহজভাবে মেনে নিত না। কোনো বাড়ি মেয়ে পালিয়ে গেলে বা নিজের মতো বিয়ে করলে ওই এলাকায় সেই মেয়ে তার আর পরিবারের নামে দুর্নাম ছড়িয়ে পড়ত। সমাজের চোখে সেই পরিবার বিষাক্ত হয়ে যেত। বর্তমান যুগ পাল্টে গেছে। প্রেম সম্পর্ক মেনে নিতে পরিবার আর আগের মতো দ্বিধা করে না। ইকবাল খান শান্ত স্বরে বলেন, সবই বুঝলাম, কিন্তু তোমরা যেহেতু এসব জানতে আর মেনে নিয়েছিলে, তাহলে এতদিন কেন কিছু বললে না? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, বললাম না আমি মানলেও ভাইজান মানতে চাননি। তারপর কি হয়েছে? কালই বা হঠাৎ ভাইজান মেনে নিলেন কিভাবে? কাল হঠাৎ মানলেন কেন এটা আমিও জানি না, কিন্তু ভাইজান এমনিতেও মেনে নেননি এটা শিওর। 1 বছর আগে আমি যখন ভাইজানকে বিস্তারিত বলেছিলাম, তখন ভাইজান বিশ্বাস করেনি। তখন আমি বলেছিলাম যেন আবিরকে উনি পরীক্ষা করেন, আবিরকে বিয়ের কথা বলেন। আবির কিভাবে রিয়্যাক্ট করে সেটা বুঝতে চাইছিলাম। আবির স্পষ্টবাদী ছেলে, তাই ভেবেছিলাম সে মেঘের কথা বলে দেবে, কিন্তু সে বলল না। ভাইজান খাবার টেবিলে বসে আমার দিকে তখন অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিলেন।
তাই আমিও আবিরকে রাগানোর জন্য অন্য মেয়ের কথা বলেছিলাম, যেন মনের কথা বলে দেয়। আবির এমনভাবে রিয়্যাক্ট করলো, সাথে 1 বছরে যেন বিয়ে স্থগিত করে দিল। সবার সামনে কিছু না বললেও ভাইজান আড়ালে আমার যাচ্ছে তাই কথা শুনিয়েছে। আবির মেঘকে ওই নজরে দেখে না, পছন্দ করে না, হেন তেনে আরও অনেক কিছু। তখন আমার ভিতরে জেদ ঢুকলো। আমিও ভাইজানের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আবির মেঘকে পছন্দ করে, এটা আমি প্রমাণ করেই ছাড়বো। তারপর শুরু হলো মেঘের জন্য ছেলে দেখা। আমার খুব কাছের বন্ধু দেশে ফেরা, এমনিতেই তাই আর বিবাহিত ছেলেকে বাসা দাওয়াত দিলাম। আবিরকে শুনিয়ে বললাম মেঘকে দেখতে আসবে। ভেবেছিলাম আবির রিয়্যাক্ট করবে, কিন্তু না, আবির কোনো প্রকার রিয়্যাক্ট করলো না, মুখ ফুটে কিছু বলল না। তানভীর একাই রাগারাগি করলো। ভাইজানের সামনে আবারও প্রমাণ হয়ে গেল আমি ভুল, উনি ঠিক। ভাইজানের কাছে ভুল প্রমাণিত হলো বিকেলে যখন বন্ধু আর তার ছেলে বাসায় না আসার আমি আমার সত্যটা প্রমাণ পেয়েছিলাম। দ্বিতীয়বার তানভীর আবিরকে না জানিয়ে ছেলে আনার সিদ্ধান্ত নেয়। সেবার আবির কোনো না কোনোভাবে খবর পেয়ে গেছিল, হয়তো খবরটা বাসা থেকে কেউ দিয়েছিল। তখন ভাইজান আমাকে বলছিলেন আমি ছেলে বাসায় এনে তারপর যেন ওনাকে জানাই। ওনার কথা আসল মিনিং এটা ছিল, মেঘের বিয়ে ভাঙার ব্যাপারে আমি শুধু শুধু আবিরকে সন্দেহ করছি। আবির এসবের কিছুই জানে না, পারলে ওনার সামনে প্রমাণ করতাম, নয়তো আবিরের দোষারোপ না করতে। আমি সেই কথা মাথায় রেখে ছেলে নিয়ে বাসায় আসলাম। হুট করে আবির বাসায় এসে চিৎকার করলো নিজের ভালোবাসার কথা প্রকাশ না করে উল্টো 6 মাস বিয়ে বন্ধের হুঙ্কার দিল। আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি সেদিন জিতে গিয়েছিলাম। ভাইজানের সামনে প্রমাণ করে দিয়েছিলাম মেঘের প্রতি আবিরের অন্যরকম টান আছে। কিন্তু ভাইজান মানতে পারল না, উনি আমার কাছে হেরে গেছে এটা উনি মানতেই পারছিলেন না। আমার জেতার খুশি সহ্য করতে না পেরে ভাইজান আবিরের ওপর ইচ্ছা মতো রাগ ছাড়ল। আবিরও রাগ করে বাসা থেকে চলে গেল। 2-3 দিন পর ভাইজানের রাগ কিছুটা কমেছে, তখন নিজের হার মেনে নিয়ে আবিরকে বাসা আনার চেষ্টা করছেন। তবে এটা ঠিক, ভাইজান বহুবার চেষ্টা করেছেন আবির যেন মেঘের কথা ভাইজানকে জানায়। তার জন্য ভাবিকে দিয়েও চেষ্টা করিয়েছেন। আবির বাহিরে যাওয়ার আগের দিন সকালে ভাইজান আবিরকে জিজ্ঞেস করেছিলেন আবির কিছু বলতে চাও কি না, কিন্তু আবির কিছু না বলেই চলে গিয়েছিলেন। এদিকে ভাইজান নিজের হার মন থেকে মানতে পারছিলেন না, তাই প্রতিনিয়ত আমার সাথে ফোর্স করতেন। খান বাড়িতে ক্ষণিকের নিস্তব্ধতা বিরাজমান। সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকিয়ে মোজাম্মেল খানের কথাগুলো শুনছিলেন। মেঘ আবিরের মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবিরের অভিব্যক্তি ঠিক বোঝা যাচ্ছে না। ইকবাল খান আর মোজাম্মেল খান টুকটাক কথা বলছেন, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। ডেকোরেশনের জন্য আসা 3-4 জন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে। সিঁড়ির কাছাকাছি যেতে আলী আহমেদ খান হুঙ্কার দিলেন, তোমাদের আর কতক্ষণ লাগবে? বাসায় মেহমান আসার সময় হয়ে গেছে, অথচ তোমাদের কাজই শেষ হচ্ছে না। বেশিক্ষণ লাগা না আঙ্কেল, এই কথা সকাল থেকে শুনে আসছি। এখন তাড়াহুড়োতে কাজ করছো, যে বিয়ে বাড়িতে পুরো স্বাধীনতা দিবসের সাজে সাজিয়ে ফেলছো। শুধু লাল সবুজ দিয়ে কেউ বিয়ে বাড়ি সাজায়? সরি আঙ্কেল, সত্যি বলতে তাড়াহুড়া করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না। এখন আর ভুল হবে না। শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, এমনভাবে সাজাবে যেন বাড়ি সাজ দেখে এলাকার মানুষ তাক লেগে যায়। টাকা নিয়ে একদম ভেবো না। জি আঙ্কেল। ছেলেগুলো ছাদে চলে যাচ্ছে। মোজাম্মেল খান আচমকা ধীর কণ্ঠে বলেন, ভাইজান একটা কথা বলি? হ্যাঁ। মোজাম্মেল খান শীতল কণ্ঠে বললেন, আমি 1 বছর যাবৎ ওদের বিয়ের কথা বলতেছি, তবু তুমি রাজি হলে না। হঠাৎ কি এমন হলো যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলে, তাও আবার আগামীকালই বিয়ে? আলী আহমেদ খান মলিন হেসে বলেন, তোর ছেলের জন্য। মানে? তানভীর বলেছে মেঘকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে।
সবাই অতর্কিতে আবিরের দিকে তাকালো, অথচ আবির রুষ্ট চোখে তানবীরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, শালা, মরে যাওয়ার কথা বলতে বলেছি তোকে। তানবীর ঠোঁট চেপে ডান হাতের 2 আঙ্গুল কান ধরে বিড়বিড় করে বলল, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছিল। ধুর শালা। তানবীর কপট রাগী স্বরে বলল, শালা না সম্বন্ধী। আবির ঠোঁট বেঁকিয়ে রাগী স্বরে বলল, তোকে আমি দেখে নিব। মাহমুদা খান বললেন, আবির, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, রেডি হতে হবে তো। আবির ঘড়ির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই ভর দুপুরে রেডি হয়ে কি করব? আলী আহমেদ খান মেঘেকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলল, আমার বৌমা শহর ঘুরে গায়ে হলুদে ফটোশ্যুট করার ইচ্ছা। যাও, শাওয়ার নিয়ে ঝটপট রেডি হও। আবির মেঘের দিকে একবার তাকালো, পরপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল। আলী আহমেদ খান সহ উপস্থিত সবাই আঁতকে উঠল। মেঘের অস্পষ্ট গলায় আর্তনা করে উঠল। আলী আহমেদ খান তপ্তস্বরে বলেন, আমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলেছি, তুমি ওকে কোলে নিয়েছ কেন? আবির রাশভারী কণ্ঠে বলল, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। কোন ভরসায় রেখে যাব এখানে? যদি আবার লুকিয়ে ফেলেন, আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, সরি। আবির মেঘকে কোলে নিয়ে নির্দেক ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠছেন। তানবীর হাত দিয়ে মুখ চেপে হাসছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান স্তব্ধ চোখে সেই দিকে তাকিয়ে আছে। বাড়ির মহিলারা থম মেরে দাঁড়িয়ে আছে। 3 দিন আগে সন্ধ্যার অনেক পর আলী আহমেদ খান অফিসে নিজের ক্যাবিনে বসে কাজ করছিলেন। মোজাম্মেল খান আজ অফিসে আসেনি। আবির সিফাতের উপর রাগ করে দুপুরের দিকে অফিস থেকে চলে গেছেন। ইকবাল খান সন্ধ্যা পর্যন্ত ছিলেন। হঠাৎ বাসা থেকে কল আসছে, বাজার নিয়ে যেতে হবে, তাই উনি সন্ধ্যার দিকে চলে গেছেন। সিফাত কাজ শেষ করে অনেকক্ষণ এমনিতে বসে বসে আলী আহমেদ খানের সঙ্গে গল্প করছিল। রাত বেশি হয় সিফাতকে ছুটি দিয়ে দিয়েছেন। সিফাত অফিস থেকে বের হয়ে 10 মিনিটের মধ্যে রাকিব আর রাসেল আলী আহমেদ খানের ক্যাবিনের সামনে উপস্থিত হলো। রাকিব সালাম দিয়ে মৃদুস্বরে বলল, আঙ্কেল, ভিতরে আসতে পারি? আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে বললেন, আরে রাকিব যে, আসো, ভিতরে আসো। রাসেলকে খানিক দেখে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইল, কি ব্যাপার, তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে? রাকিব পিছনে ঘুরে কিছুটা তপ্ত স্বরে ডাকলো, এই তানবীর, ভিতরে আয়। তানবীর গুটি গুটি পায়ে রুমে এসে মাথা নিচু করে দাঁড়ালো। রাকিবদের সাথে তানবীরকে দেখে আলী আহমেদ খান একটু বেশি অবাক হলেন। তানবীরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন, কি হয়েছে? রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো, প্লিজ, না করবেন না। ঠিক আছে, বলো। রাসেল এবার সাহস নিয়ে বলল, আঙ্কেল, আবির একজনকে খুব বেশি পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এখন আপনার সমর্থন প্রয়োজন, প্লিজ না করবেন না। আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, আবির তোমাদের পাঠিয়েছেন? তানবীর চটজলদি উত্তর দিল, না না ভাইয়া, কিছু জানে না, আমরা নিজে থেকে আসছি। রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলেন, আঙ্কেল, এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছুই জানাইনি। আবির জানলে কখনো আসতে দিত না, কিন্তু চোখের সামনে আবিরের এত কষ্ট দেখে আমাদের সহ্য করতেও কষ্ট হয়। আবির আপনাকে খুব সম্মান করে, শুধুমাত্র আপনাদের কথা ভেবে নিজের মনের আবেগ প্রকাশ করতে পারে না। সত্যি বলতে আবির মেঘকে অনেক বেশি ভালোবাসে, মেঘকে বিয়ে করতে চায়, কিন্তু আপনারা রাজি হবেন কি না সেই ভয়ে এতদিন আপনাদের কিছু বলতে পারছিল না। আর না মেঘকে কিছু বলছে। এখন মেঘও আবিরকে খুব পছন্দ করে। আপনি ওদের সম্পর্কটা প্লিজ মেনে নিন। এখন আমার কি করতে হবে? আবির আজ বাসায় নিজের মনের কথা জানাবে, মানে মেঘকে বিয়ে করার কথা বলবে। আপনি প্লিজ রাজি হয়ে যাবেন। একমাত্র আপনি বললে বাসার সবাই মেনে নিবে। যদি আমি মেনে না নিই তখন? রাকিব আঁতকে উঠে বললেন, আঙ্কেল, এমন কিছু করবেন না প্লিজ।
কেন করব না? আমার ছেলে জন্য বউ খোঁজার অধিকার কি আমার নেই? সে নিজের কিছু বলতে সাহস পাচ্ছে না বলেই তোমাদের পাঠিয়েছে, আর তোমরাও আমাকে মানাতে চলে আসছো। শুনো, তোমাদের বন্ধুদের বলে দেও আমি ওর সম্পর্ক মানব না। তানভীর ভুরু কুঁচকে প্রশ্ন করল, কেন মানবেন না বড় আব্বু? আমার ইচ্ছে আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো। তোমার কোনো আপত্তি আছে? জি। কি? বুনু আর ভাইয়া দুজন দুজনাকে ভালোবাসে, সেখানে অন্য কাউকে দেখা প্রশ্নই আসে না। তাছাড়া আপনি ভাইয়ার জন্য অন্য কোনো মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাইয়া আমার বোন ছাড়া কারো দিকে তাকায়ও দেখবে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলেন, তানভীর তুমি কি জানো না খান বাড়িতে প্রেম নিষিদ্ধ? প্রেম নিষিদ্ধ বলে ভাইয়া বুনুর সাথে প্রেম করার চিন্তাও করেনি, সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নিয়মনীতি ভেঙে নয়। তানভীর আগে ফোঁস করে বলে ফেলল, কোন নিয়মনীতি ভাঙার কথা বলছেন? যে নিয়মনীতি সন্তানের খুশি সহ্য করতে পারে না, সেই নিয়মনীতি চিরতরে ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়মনীতি কি সন্তানের জীবন থেকে বেশি দামি? মানে? তানভীর চুপ হয়ে গেছে। আলী আহমেদ খান পুনরায় বলেন, কি বলতে চাচ্ছ? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুইসাইড করবে। আলী আহমেদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, হোয়াট? রাকিব শীতল কণ্ঠে বলল, জি আঙ্কেল, আর বিষয়টা এখন মজা জায়গাতে নেই। আবিরের সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি, তা ঘুরে ফিরে এই এক কথা। প্রায় 30 মিনিটের মতো তানভীর, রাসেল, রাকিব আর আলী আহমেদ খান আলাপচারিতা চলল। একদম শেষ পর্যায়ে আলী আহমেদ খান সত্য সাপেক্ষে আবিরের সম্পর্কটা মোটামুটিভাবে মেনে নিয়েছে। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে আরও প্রায় 40 মিনিটের মতো কথা বলছেন। সেখানে বসে আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরকে একবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যান। ওনার সাথে আলোচনা শেষ করে আলী আহমেদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান। মেঘ তখন বিছানায় বসে বসে আবিরের দেওয়া আংটিটা দেখছিল আর আনমনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমেদ খান রুমে ঢুকতে মেঘ থতমত খেয়ে হাত পেছনে লুকাতে চেষ্টা করল, কিন্তু আলী আহমেদ খানের হুঙ্কার সঙ্গে সঙ্গে হাত সামনে এনে আংটি দেখাতে বাধ্য হলো। আলী আহমেদ খান গুরুভাব কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকিয়ে আবিরে শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করার চেষ্টা করল, কিন্তু আলী আহমেদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার মতো সাহস মেঘের নেই। তাই বাধ্য হয়েই বলল, জি। বিয়ে করতে চাও? মেঘ আঁতকে উঠে শীতল চোখে তাকালো, কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলল, আপনারা রাজি থাকলে। আলী আহমেদ খান গুরুভাব কণ্ঠে বলে উঠল, তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসলে আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে 3 দিন পরই তোমাদের বিয়ে দিয়ে দেব। বলো রাজি আছো? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আলী আহমেদ খান পুনরায় বলল, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। আবিরকে চাও কি না? মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী 3-4 দিন আমার কাছে জমা থাকবে, আর তুমি কোনোভাবে আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাইরে পাও রাখবে না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইল, এগুলো কেন করতে হবে বড় আব্বু? আলী আহমেদ খান মেঘের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করল, তুমি আবিরের বউ হলে সম্পর্ক আমি তোমার কি হব? আলী আহমেদ খানের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল। মনের ভিতরে উত্তর থাকা সত্ত্বেও দেওয়ার মতো শক্তি পাচ্ছে না। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, শ্বশুর আব্বু হব তো নাকি? শ্বশুর আব্বু কথাটা শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়লেন। কান দিয়ে অনবরত উষ্ণ তাপ বের হচ্ছে। আলী আহমেদ খান মুচকি হেসে বললেন,
আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলে বউ মানে আবিরের বউ আমাকে আব্বাজান বলে ডাকবে। আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি, তাই আজ থেকে তুমি আমায় আব্বাজান ডাকবে। এই অনিশ্চিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেয়ে কী করবে বুঝতে পারছে না। হঠাৎ কী ভেবে ওড়না টেনে মাথা দিয়ে তৎক্ষণাৎ পায়ে হাত দিয়ে সালাম করলো। আলী আহমেদ খান সালামি দিতে দিতে বলল, আব্বাজান বলো শুনি একটু। মেঘের বুকের ভিতর উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। ইদানিং আবিরের সামনেও এতটা লজ্জা পায় না যতটা লজ্জা বড় আব্বুর কে সামনে পাচ্ছে। মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুকের সাহস নিয়ে আস্তে করে বলল, আব্বাজান মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনের আশা আজ পূরণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিদ দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খোঁচাখুচি করে, অথচ আমি কিছুই বলি না। তুমি যদি আমার কথা মানো তাহলে এবার আমি জিতব। তুমি কি চাও না আমি জিতি? জি চাই। ঠিক আছে, আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বু কানে না যায়। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? জি, আমি সব শর্তে রাজি। কিন্তু আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, কিন্তু কি কিছু লাগবে? মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমার শুধু আবির ভাইকেই লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক সময় পেয়ে যাবে, চিন্তা করো না। সেই দিনের পর থেকে তানবীর আর মেঘ দুজনেই আলী আহমেদ খান যা বলেন তারা তাই করে। মেঘকে নিয়ে শপিংয়ে যাওয়া, ফেসিয়াল করতে পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তানবীর এলাকায় স্পাইগুলো পর্যন্ত আবিরের কল ধরতে নিষেধ করে দিয়েছে। সবাই আলী আহমেদ খানের কথায় করছে। ওনার কথা না মানলে উনি মেঘ আর আবিরের বিয়ে মানবে না, এই আতঙ্কে তানবীর সব মেনে নিয়েছে। প্রথম দুদিন বাসায় কেউই কিছু জানতো না, কিন্তু একদিন সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসা কিছুটা এলোমেলো হয়ে গেছিল। সিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি, তাই আলী আহমেদ খান পরিকল্পনা করে তানবীরকে দিয়ে মেঘকে বাহিরে পাঠিয়ে দিয়েছিল। সিফাত বাসা থেকে যাওয়ার পর থেকেই বাসায় সিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যেই সব কিছু রেডি করে বাসায় সবাইকে জানিয়ে দিয়েছিল। মোজাম্মেল খান আগে থেকেই রাজি ছিলেন। তাছাড়াও মেঘেদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয়, সেজন্যই আলী আহমেদ খানের কথাই শেষ কথা ছিল। বর্তমান লজ্জায় অসাড় মেঘে জোরপূর্বক নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবির আবেগান্বিত দৃষ্টিতে মেঘকে নিহারা করছে। আশেপাশে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোলে থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উত্তপ্ত কণ্ঠে জানতে চাইল, আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকি হেসে বলল, তুই এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভুরু কুঁচকালো। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যি কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবিরের মুচকি হেসে ফোনের সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিত নাচতে শুরু করলো। মেঘ বিহ্বল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি জ্ঞানশূন্য অবস্থায় নেচেই চলছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোখাচোখি করল। মিম মাঝখান থেকে বলে উঠল, আমি গিয়ে দেখব? আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল, সব ব্যাপারে মাতবরি। মিম ভেংচি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানভীর ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়া জামা কাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখো খুশিতে পাগল হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল নিজের রুম থেকে আবিরের জামা কাপড় নিয়ে আবিরের রুমের দরজায় এসেই থমকালো। আবিরের এলোপাথারি নাচ দেখে সহসা
পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্তি আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে। তানভীর মেয়েকে আস্তে করে ডাকলো। মেঘও এগুতে আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফরা ওয়েট করছে। আর হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি, একবারও অর্ধেক কথা শোনার পর থেকে কল আর রিসিভ করে না। মেঘ মেকি স্বরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলিও। আফসোস, কেউ একজন বলেছিল সময় হলে জানাবো, তার সময় হলো না, আমাকে কিছু জানানোও না। তানভীর মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বিড়বিড় করলো, আমার আগে তুই তো প্রপোজ করে ফেলেছিস। আমি আমার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, তোমার প্রেমিকা বানানোর নয়। ওকে ওকে ওকে। মেঘ জামা বিছানার উপর রাখছে, এর মধ্যেই তানভীর আচমকা ডাকলো, ভাইয়া। তানভীরকে আগে দেখলো আবির নাচ মনোযোগ নষ্ট করে নেই। এখন তানভীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই থামলো। গুরুগম্ভীর কণ্ঠে বলল, শালা তুই দাঁড়া শুধু। আবির দৌড় দেওয়ার আগেই তানভীর দুহাতে আবিরের রুমের দরজা চাপিয়ে দৌড়ে ব্যালকনি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমেদ খান মৃদুস্বরে জানতে চাইল, এভাবে ছুটছ কেন? আর আবিরই বা কী করে? তানভীর সিঁড়িতে দাঁড়িয়ে আবিরের নাচের ভিডিও অন করলো। 5 থেকে 7 সেকেন্ড চলার পরই অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল, খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চয় পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারবো না তো কি, চুমু খাবো? অবশ্যই চুমু খাওয়ার জন্য তো তুই আছিস। মেঘ ঠোঁট উল্টিয়ে নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, ইস, ভাল লাগে না। মেঘ ভুরুকুচকে প্রশ্ন করল, কেন, কি হয়েছে? সেজেগুজে পুরো পুতুল হয়ে আছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না, তোর ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠল, না সাজলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোমাঞ্চ। মেঘ অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিহ্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির 2 কদম এগিয়ে এসে মেঘের কানের কাছে ফিসফিস করে বলল, এভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনিস না, আমাকে তোর সাজ নষ্ট করতে বাধ্য করিস না, প্লিজ। মেঘ নিজেকে সামলে হিংস্র কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে থপ করে বসে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামগুলো খুলে দে। আমি পারবো না। তাহলে আমিও শাওয়ার নিতে যাব না। আবির ভুরু নাচালো। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি বড্ড জ্বালাচ্ছেন। আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলল, পাগলকে উস্কাবে আর তার পাগলামি সহ্য করবে না, তা কি করে হয় সোনা? সোনা শব্দটা শুনে মেঘ থম মেরে দাঁড়িয়ে আছে। পরপর দ্রুতগতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকি হেসে তাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগী স্বরে বলল, রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়ে করব না। মেঘ রাগী চোখে তাকাতেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল,